আচ্ছা, এটা ধারকত্ব সম্পর্কিত সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে প্রথমেই আমরা দুটো প্রবলেম নিয়ে আলোচনা করি, এবং যে প্রবলেম দুটো করবো সেই দুটো প্রবলেমই ভীষণ ইম্পর্টেন্ট, তোমার কনসেপশনের জন্য ইম্পর্টেন্ট এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আছে। প্রথম প্রবলেমটা এভাবে বলছে যে আমাদের পৃথিবী কিন্তু একটা গোলকের মতো, এবং তার ব্যাস কত? 6400 কিলোমিটার দেওয়া থাকবে। প্রশ্ন দিয়েছে যে তুমি পৃথিবীর ধারকত্ব মাইক্রোফ্যারাড এককে কত হবে তা নির্ণয় করো। প্রশ্ন বলে গেছে যে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যদি একটা গোলক হয় তার ধারকত্ব কত হবে। তো বলে দিল পৃথিবী একটা বড় গোলক যার ব্যাসার্ধ 6400 কিলোমিটার, তুমি মাইক্রোফ্যারাড এককে ধারকত্ব নির্ণয় করো। তো প্রথমেই বলি, যখনই মাইক্রোফ্যারাড এককে বলছে তার মানে তোমাকে আগে ফ্যারাড এককে বের করতে হবে, এবং ফ্যারাড একক মানে এসআই পদ্ধতি। তুমি চাইলেও সিজিএস পদ্ধতিতে বের করে করতে পারবে না, করলে শেষে আবার ট্রান্সফার করতে হবে। তো আমি সেই সমস্যায় যাচ্ছি না, আমি প্রথমেই এসআই পদ্ধতিতে এই অঙ্কটা করে ফেলছি। আচ্ছা, কিভাবে বের করব? প্রথমে আর ইজ গিভেন, তাহলে আরটাকে তুমি মিটার এককে কনভার্ট করো। 6400 কিলোমিটার মানে দিস ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার। আচ্ছা, তাহলে এটাকে আমি লিখতে পারি 64 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার। দেখে নাও, ঠিক আছে? বেশ, এবার বলেছে পৃথিবীর ধারকত্ব, তাহলে সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন 0 ইন্টু 1। এবার এই ফ্যাক্টরটার মান হচ্ছে 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর এটা 64 ইন্টু 10 টু দি পাওয়ার 5। অবভিয়াসলি এককটা হয়ে যাবে ফ্যারাড এককে, শুধু এফ লিখলেই হবে। আচ্ছা, এটা নিয়ে কনফিউজড হয় না, কিন্তু অনেক সময় সমস্যা হয়। 1/4 পাই এপসাইলন 0 মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এখানে 4 পাই এপসাইলন 0 আছে মানে 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার। আমি লিখে দিচ্ছি পাশে, খেয়াল রেখো যে তোমার 1/4 পাই এপসাইলন 0 মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাহলে 4 পাই এপসাইলন 0 মানে কিন্তু 1/, এই ভুলটা খুব হয়ে যায়। তাহলে পড়ে থাকছে দেখো এখানে 10 টু দি পাওয়ার -4 হয়ে যাচ্ছে ফ্যারাড এককে, আর এখানে পড়ে থাকছে 64 ডিভাইডেড বাই 9, তাহলে 7.11 আসবে, 10 টু দি পাওয়ার -4 আসবে। আমি ফ্যারাডটাকে মাইক্রোফ্যারাড করার জন্য 10 টু দি পাওয়ার 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা পড়ে থাকবে 100, দুটো শূন্য যাবে, আর এটা পড়ে থাকবে 711 মাইক্রোফ্যারাড। তুমি দরকার হলে উত্তরটা মুখস্থ করে রাখতে পারো, যদি 6400 দেয় এটাই উত্তর আসবে। এবং তুমি লাস্ট কয়েকটা ইয়ারের যদি আলোচনা দেখো, কোশ্চেন দেখো, তাহলে 6400ই দিয়েছে। সুতরাং সেক্ষেত্রে ক্যালকুলেশনের জন্য তুমি মনে রেখে দিতে পারো এটা 711 বা 711.2 ম্যাক্সিমাম, তার বেশি নয়। হ্যাঁ, যদি রেডিয়াস চেঞ্জ করে তখন তোমাকে আবার ক্যালকুলেশনে করে দেখে নিতে হবে। যাই হোক, সিমিলার একটা অঙ্ক দিয়েছে যে একটি পরিবাহী গোলকের ধারকত্ব 1 ফ্যারাড, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। প্রশ্ন আশা করছি বোঝা গেছে। আগেরটাই রেডিয়াস দেওয়া ছিল, তোমাকে বলেছে সি বের করতে। এবার বলেছে সিটা দিয়ে দেওয়া আছে, তোমাকে বলেছে ফাইন্ড দ্য রেডিয়াস। ঠিক আছে, সিটা কত বলেছে? 1 ফ্যারাড, তার মানে আবার তোমাকে কিন্তু এসআই পদ্ধতিতে করতে বাধ্য করেছে। সোজা কথাই, তুমি সিজিএসে যেতেই পারছো না। আচ্ছা, সি ইকুয়াল টু বলেছে 1, আর কত? তাহলে প্রথমে আর ধরে নেবো যে লেট রেডিয়াস অফ দ্য স্ফিয়ার বি আর মিটার। ধরে নিচ্ছি গোলকটির ব্যাসার্ধ আর মিটার। আমরা জানি সি ইকুয়াল টু দিস, মান বসিয়ে দাও। তাহলে পড়ে থাকছে দেখো এটা 1 ইকুয়াল টু 4 পাই এপসাইলন 0 1, তাহলে আর কত পড়ে থাকছে? 1/4 পাই এপসাইলন 0। কত ভ্যালু হয়? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, অবভিয়াসলি মিটার এককে। তুমি চাইলে এটাকে কিলোমিটার এককে করে দিতে পারো, অথবা এটাকেই তুমি উত্তর হিসেবে দেখতে পারো। খুব সিম্পল প্রবলেম, কিন্তু এই প্রবলেমটার জন্য তোমাকে কিন্তু 2 নম্বর অ্যাওয়ার্ড করেছে। ঠিক আছে, বেশ। এবার আবার একটু থিওরিতে চলে আসি। থিওরি হচ্ছে আহিত পরিবাহীর স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি অফ আ চার্জ কন্ডাক্টর। কিভাবে নির্ণয় করব? পোটেনশিয়াল এনার্জি অফ আ চার্জ কন্ডাক্টর মানে আহিত পরিবাহীর স্থিতিশক্তি। বেশ, তো স্থিতিশক্তি মানে কি? অলরেডি তোমরা ক্লাস 9এও পড়েছো, 11এও পড়েছো। স্থিতিশক্তি মানে হচ্ছে সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। তুমি যতক্ষণ না কিছু পরিমাণ কার্য করছো, তোমার কোনোভাবে পোটেনশিয়াল এনার্জি আসতে পারে না। তাহলে এখানে কার্যের ব্যাপারটা কিভাবে আসছে একটু বুঝিয়ে বলি। তোমাকে মনে করো যে কোনো একটা পরিবাহী আছে, এনি টাইপ অফ কন্ডাক্টর,
তুমি এই কন্ডাক্টরটাকে ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জ দিতে চাইছো। তুমি জানো এই পরিবাহীটির ধারকত্ব হচ্ছে সি। তাহলে কৃতকার্যের ব্যাপারটা আসছে কি করে? কৃতকার্যের ব্যাপারটা এইভাবে আসছে যে তুমি যে ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জ দিচ্ছ সেটা একবারে দেওয়া সম্ভব নয়, ধাপে ধাপে দিতে হবে। মনে করো 100 কুলম্ব চার্জ, কখনোই কিন্তু এই 100 কুলম্ব চার্জটা তুমি একবারে দিতে পারবে না, তোমাকে ধাপে ধাপে প্রথমে 1 কুলম্ব বা 2 কুলম্ব দিলে, তারপর আরো 2 কুলম্ব দিলে, এইভাবে আধানটা দিতে হয়। ঠিক যেমন আমরা খাই, যেমন তোমাকে নির্দিষ্ট পরিমাণ ভাত দিল, ভাত তরকারি যাও দিল, আর এটা সম্ভব নয় যে সব ভাতটা তুমি একবারে গোটাটাই তুমি মুখের মধ্যে নিয়ে এলে, সেটা সম্ভব নয়, আমরা অল্প অল্প করে খাই। ঠিক সেরকম একটা পরিবাহীকে যখন আধান দেবে, আমি অল্প অল্প করে আধান দেব। তো সাপোজ কোনো একটা ইনস্ট্যান্টে পরিবাহীটাকে স্মল কিউ পরিমাণ আধান দেওয়া হয়ে গেছে, আমি টোটাল ক্যাপিটাল কিউ দিতে চাই, স্মল কিউ পরিমাণ আধান দেওয়া হয়ে গেছে। যদি স্মল কিউ পরিমাণ আধান দেওয়া হয়ে থাকে তাহলে সেই মুহূর্তে পরিবাহীটির বিভব হচ্ছে কিউ বাই সি। ঠিক আছে, কিউ ইকুয়াল টু সিবি, ফার্স্ট ফর্মুলা। এবার আমি চাইছি কি আরো ডিকিউ পরিমাণ, ভেরি স্মল অ্যামাউন্ট চার্জ আমি ওটাকে দিতে চাইছি। তো তুমি প্রথমে ভাবো, যখনই তুমি কিউ পরিমাণ আধান, সাপোজ প্লাস চার্জ দিয়েছি, আধান দেওয়া হয়ে গেছে, এবার যখন তুমি ওই ডিকিউ পরিমাণ চার্জটা দিতে চাইবে, কি করবে? এক্সিস্টিং চার্জ উইল রিপেল দিস অ্যামাউন্ট অফ চার্জ। যে আধানটা অলরেডি বস্তু পেয়ে গেছে, সেই আধানটা পরবর্তীকালে যে আধানটা তুমি দিতে চাইছো সেই আধানটাকে বিকর্ষণ করবে। কেন? ডিউ টু কুলম্বস ফোর্স। তার মানে ইউ উইল হ্যাভ টু ডু সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক টু পুট দিস অ্যামাউন্ট অফ চার্জ অন দিস কন্ডাক্টর। এই পরিমাণ চার্জ দিতে গেলে তোমাকে কিছু পরিমাণ কৃতকার্য করতে হবে, এবং যে কৃতকার্যটা করতে হবে, দ্যাট work done will be stored as potential energy of that charge conductor। অর্থাৎ যে পরিমাণ কৃতকার্য তুমি করবে সেই কৃতকার্যটা বস্তুর মধ্যে স্থিতি শক্তি হিসেবে জমা হবে, তাই না? আচ্ছা, এক্ষেত্রে কৃতকার্য কত হবে? আমি কৃতকার্যের অলরেডি ফর্মুলা করেছি। তাহলে ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ দিতে কৃতকার্য হবে ভি ইন্টু ডিকিউ, আগের চ্যাপ্টারই করেছি, আধান ইন্টু বিভব, দ্যাট উইল গিভ ইউ ওয়ার্ক ডান, তাই না? মানটা বসিয়ে দিই, ভি এর মান হচ্ছে কিউ বাই সি ইন্টু ডিকিউ। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে? আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন ডিডব্লিউ। তাহলে এটা পড়ে থাকছে 1 বাই সি কিউ ডিকিউ, মানটা বসিয়ে দিলাম। যেহেতু কিউর ওপর ইন্টিগ্রেশন, আমি সিটাকে কনস্ট্যান্ট হিসেবে বাইরে বের করে দিলাম। যদি ইন্টিগ্রেশন না করা থাকে, আপাতত স্টেপটা মনে রাখবে, ইন্টিগ্রেশন হয়ে গেলে এটা খুব সিম্পল স্টেপ। আচ্ছা, এখানে লিমিট বসাবো। প্রথমে কোনো আধান ছিল না, জিরো লিখলাম। টোটাল কত চার্জ দিতে চাইছি? টোটাল ক্যাপিটাল কিউ চার্জ দিতে চাইছি। যদি ইন্টিগ্রেশনটা করা হয়, এখান থেকে আসবে কিউ বাই টু, কিউ স্কোয়ার বাই টু। তাহলে এটা পড়ে থাকবে কিউ স্কোয়ার বাই টু সি। এই ধাপটা একটু মনে রেখো, যদি ইন্টিগ্রেশন না হয়ে থাকে। আর যদি হয়ে গেছে তুমি তো এমনি বুঝতে পারবে, তাই না? বেশ, তাহলে এটা হচ্ছে, তুমি লাস্টে লিখে ফেলবে, দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন এ চার্জ কন্ডাক্টর। এটাকে আমি একটু চেঞ্জ করতে পারি কিভাবে? আমি জানি কিউ ইকুয়াল টু সিভি, যদি ওই মানটা বসিয়ে দিই, দেখো পড়ে থাকছে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই টু সি। তাহলে ইউ ইকুয়াল টু পড়ে থাকছে হাফ সি ভি স্কোয়ার। দিস ইজ অলসো দ্য এক্সপ্রেশন অফ পোটেনশিয়াল। এটাও এক্সপ্রেশন অফ পোটেনশিয়াল এনার্জি, এটাও এক্সপ্রেশন অফ পোটেনশিয়াল এনার্জি। খুব ইম্পর্টেন্ট এক্সপ্রেশন এটা, এবং এটা দিয়ে শর্ট কোয়েশ্চেন অনেক রকমের থাকে, করবো আমরা পরে। তাহলে দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। আরেকভাবে রিপ্রেজেন্ট করা যায়, দেখো ইউ ইকুয়াল টু পেয়েছি কিউ স্কোয়ার বাই টু সি। তাহলে এটাকে লিখতে পারি হাফ ইন্টু কিউ বাই সি। তাহলে এটাকে লিখতে পারি, দেখো হাফ ইন্টু কিউ, এটা কি কিউ বাই সি মানে বিভব। তাহলে দিস ইজ অলসো অ্যান এক্সপ্রেশন অফ পোটেনশিয়াল এনার্জি। তাহলে তিনটে এক্সপ্রেশন পেলাম, এবং তিনটেই কিন্তু অঙ্কের জন্য ইম্পর্টেন্ট। তিনটে ফর্মুলা দিয়েই কিন্তু পরীক্ষাতে অলরেডি প্রশ্ন এসেছে, সুতরাং তিনটেই তুমি ভালো করে করে রাখবে, ঠিক আছে? বেশ, নেক্সট আলোচনায় চলে যাই। নেক্সট আলোচনা হচ্ছে বিভিন্ন বিভবযুক্ত পরিবাহীর মধ্যে আধান বণ্টন, ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু চার্জড কন্ডাক্টর। কি বলতে চাইছে? তো আমার কাছে দুটো পরিবাহী আছে, এনি টাইপ অফ কন্ডাক্টর, দুটো পরিবাহী আছে, এবং দুটো পরিবাহী ক্যাপাসিটর দেওয়া আছে। সাপোজ দিস ইজ এ কন্ডাক্টর, আমি ধরে নিলাম এটার ক্যাপাসিটেন্স হচ্ছে C1, আর আরেকটা বস্তু আছে যার ক্যাপাসিটেন্স C2।
আমি ধরে নিলাম এর পোটেনশিয়াল V1, এর পোটেনশিয়াল V2, আর ধরে নিলাম V1 ইজ গ্রেটার দ্যান V2। ঠিক, তাহলে আপাতত বলতে পারি এটার চার্জ কত হবে? এটার চার্জ হয়ে যাবে C1 V1, আর এটার চার্জ হয়ে যাবে C2 V2। তাহলে টোটাল চার্জ কত হবে? টোটাল চার্জ হয়ে যাবে Q1 plus Q2, that is equal to C1 V1 plus C2 V2। এটা খুব সিম্পল ব্যাপার, কোনো জটিলতা নেই, করে ফেললাম। এবার তুমি কি করতে চাইছো? এবার তুমি করতে চাইছো যেটা, এই দুটো পরিবাহীকে, এটা ফার্স্ট স্টেপ হয়ে গেল। সেকেন্ড স্টেপে আমি এই দুটোকে যোগ করতে চাইছি, একটা পরিবাহী তার দিয়ে কানেক্ট করে দিলাম। তো যখনই আমি পরিবাহী তার দিয়ে কানেক্ট করব, তুমি অলরেডি জানো ব্যাপারটা কি হয়, বেশি বিভব থেকে কম বিভবের দিকে ইলেকট্রন ট্রান্সফার হবে, সরি কারেন্ট ফ্লো করবে, তাই না? বেশি বিভব থেকে কম বিভবের দিকে কারেন্ট ফ্লো করবে। কারেন্ট উইল ফ্লো ফ্রম ফার্স্ট অবজেক্ট টু দ্য সেকেন্ড অবজেক্ট। কতক্ষণ পর্যন্ত ফ্লো করবে? আনটিল দে অকুপাই বা দে হ্যাভ দ্য সেম পোটেনশিয়াল। যতক্ষণ না উভয় বস্তুর বিভব সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা চলতে থাকবে। তাহলে সেকেন্ড স্টেজের পর কি ঘটনা ঘটবে? সেকেন্ড স্টেজ যখন হয়ে যাবে, দুটোরই বিভব সমান হয়ে যাবে। দুটো ছবি কিন্তু আমাকে আঁকতে হবে, এটা সেকেন্ড ছবি, প্রথম ছবিটা ওটা ছিল। তাহলে এখন যদি বলো, এখন মোট চার্জ কত? Q ইকুয়াল টু C1V প্লাস C2V, বা বলতে পারো C1 প্লাস C2 ইন্টু V। হলো, এটা ছিল প্রাথমিক চার্জ, সে এটাকে আমি লিখলাম Q ড্যাশ, আর এটা হচ্ছে আফটার ডিস্ট্রিবিউশন অফ চার্জ বা টাচ করে দেওয়ার পর এইটা হচ্ছে টোটাল চার্জ। এখন চার্জটা অন্য কোথাও যায়নি, টোটাল চার্জ ইজ কনজার্ভ। তাহলে ফ্রম কনজারভেশন অফ চার্জ আমি অবশ্যই লিখতে পারি Q ড্যাশ ইকুয়াল টু Q ডাবল ড্যাশ। তাহলে পড়ে থাকছে C1 V1 প্লাস C2 V2 ইকুয়াল টু C1 প্লাস C2 ইন্টু V। তাহলে V ইকুয়াল টু পড়ে থাকছে C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এটা নিয়ে পরীক্ষায় খুব প্রশ্ন থাকে, এটাকে বলা হয় কমন পোটেনশিয়াল, সমবিভব। C1 C2 V1 V2 দেওয়া থাকবে, তোমাকে V বার করতে হবে। এটাকে তুমি আরো সহজে রিপ্লেস করতে পারো, C1 V1 মানে Q1, আর এটা হয়ে যাচ্ছে Q2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এটাকে মনে রাখতে পারো টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল পোটেনশিয়াল, মোট আধান বাই মোট বিভব। এটা হয়ে যাবে কমন পোটেনশিয়ালের ফর্মুলা। ঠিক, এটা দিয়ে কিন্তু প্রশ্ন থাকে, অঙ্কও থাকে। নেক্সট আমি দেখতে চাইছি, এই যে আমি যোগ করলাম, এতে কি কোনোভাবে এনার্জি ভায়োলেশন হলো, এনার্জি কনজারভেশন রুল ভায়োলেট হলো? সেটা কি আমি জানতে চাইছি। মানে এনার্জিটা গেইন হবে না এনার্জিটা লস হবে, সেই জিনিসটা আমি জানতে চাইছি। তো আমি কি করব, একদম প্রথমে কত এনার্জি ছিল আর যোগ করার পর এনার্জি কত হলো, তারপর আমি দেখব কোনটা বেশি। বোঝা গেল? যদি প্রথমের ক্ষেত্রে বেশি হয়, দ্বিতীয় ক্ষেত্রে কম হয়, তাহলে আমি বুঝবো দেয়ার ইজ সাম লস অফ এনার্জি। আর যদি প্রথম ক্ষেত্রে এনার্জি কম হয়, দ্বিতীয় ক্ষেত্রে এনার্জি বেশি হয়, তাহলে কি হবে? তাহলে কি হবে? এনার্জি গেইন। তুমি নোবেল প্রাইজের জন্য অ্যাপ্লাই করবে, কারণ তুমি কোনো কিছুই না করে জাস্ট এটা কানেক্ট করে তুমি এনার্জি বাড়িয়ে দিয়েছো, যেটা বাস্তবে সম্ভব না। দেয়ার উইল বি সাম লস অফ এনার্জি, সেটা তোমাকে ম্যাথমেটিক্যালি প্রুভ করতে হবে। দেখা যাক। তো প্রথম ক্ষেত্রে, প্রথম ছবিটা আমি মুছে ফেলেছি, তবুও আশা করছি খেয়াল আছে। তাহলে আমি লিখতে পারি প্রথম ক্ষেত্রে এনার্জি হয়ে যাবে হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। অলরেডি এক্সপ্রেশন করেছি হাফ CV স্কোয়ার। প্রথম বস্তুর জন্য এটা, সেকেন্ড বস্তুর জন্য এটা, একদম প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন কমন পোটেনশিয়াল অ্যাটেইন হয়ে গেছে, তখন দ্বিতীয় ক্ষেত্রে কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে এনার্জি হয়ে যাবে E2 ইকুয়াল টু হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার। এখান থেকে তুমি হাফ V স্কোয়ার কমন নিতে পারো, তাহলে পড়ে থাকবে হাফ C1 প্লাস C2 ইন্টু V স্কোয়ার। ঠিক আছে? এবার যেটা বলছিলাম তোমাকে বারবার, এই যে আমি যোগ করলাম, তাতে এনার্জি লস হচ্ছে না এনার্জি গেইন হচ্ছে? অবভিয়াসলি লস হবে। তার মানে কি লস হওয়া মানে কি? এটা ছিল ইনিশিয়াল এনার্জি, এটা ছিল ফাইনাল এনার্জি। তাহলে লস হওয়ার মানে কি? লস হওয়ার মানে নিশ্চয়ই E1 গ্রেটার দেন E2। প্রথমে বেশি শক্তি ছিল, যোগ করার পর শক্তি কমে গেছে। ইউ উইল হ্যাভ টু প্রুভ দিস। কিভাবে করব? তো প্রমাণ করার জন্য আমি লিখলাম ডেল্টা E সমান E1 মাইনাস E2। আমি বিয়োগ করে দিচ্ছি। তাহলে বিয়োগ করে তোমাকে দেখাতে হবে যে ডেল্টা E
গ্রেটার দেন 0। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে E1 মাইনাস E2 গ্রেটার দেন 0, তার মানেই তোমার প্রমাণ হয়ে যাবে দেখো E1 গ্রেটার দেন E2, তাই না? আচ্ছা করে দেখা যাক, মান বসাচ্ছি। E1 হচ্ছে হাফ কমন নিয়ে নিলাম, তাহলে C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস এখান থেকে হাফ কমন নিয়ে নিলাম C1 প্লাস C2 ইন্টু V স্কোয়ার। এবার V এর এই মানটা এই এক্সপ্রেশনে বসিয়ে দাও, তারপর ভগ্নাংশের যোগ বিয়োগ করো, আশা করছি এটা আসবে। তাহলে হাফ বাইরে চলে এলো, C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস এটা C1 প্লাস C2, এক্সপ্রেশনটা ছিল C1 V1 প্লাস C2 V2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই C1 প্লাস C2 হোল স্কোয়ার। ঠিক আছে, বাড়তিগুলো মুছে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখান থেকে একটা টার্ম কেটে যাবে, পড়ে থাকবে C1 প্লাস C2। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে ভগ্নাংশের যদি যোগ বিয়োগ করি তোমার নিচে পড়ে থাকছে 2C1 প্লাস C2। আচ্ছা এই পার্টটা আমি উপরে লিখছি আমার সুবিধার জন্য। আচ্ছা তাহলে এখান থেকে আমার পড়ে থাকছে ইকুয়াল টু, নিচে পড়ে থাকছে 2C1 প্লাস C2। আচ্ছা উপরে এই টার্মটাকে এটা দিয়ে গুণ হবে, তাহলে পড়ে থাকবে দেখো C1 স্কোয়ার V1 স্কোয়ার, C1 দিয়ে গুণ হলো, এটা C1 দিয়ে গুণ, C1 C2 V2 স্কোয়ার, এটা C2 দিয়ে গুণ, তাহলে আবার C1 C2 V1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার। দেখো এই টার্মটা দিয়ে এই টার্মটা গুণ করলে এই জিনিসটা আসছে, চারটা টার্ম, এখানে দুটো টার্ম, এখানে দুটো টার্ম, মাইনাস। আচ্ছা মাইনাস কি হবে দেখো, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মাইনাস সাইন আছে, তাহলে এটা পড়ে থাকছে a স্কয়ার, তাহলে c1 v1 স্কয়ার b স্কয়ার c2 v2 স্কয়ার মাইনাস 2c1 c2 v1 v2। দেখো একটু বড় ক্যালকুলেশন কিন্তু জটিল কিন্তু নেই, জাস্ট ক্লাস 8 এর ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো আমরা করছি, এটা বড় তথ্য। c1 v1 স্কয়ার কাটবে, c2 v2 স্কয়ার কাটবে, বাকি তিনটে টার্মে c1 c2 আছে, তাহলে c1 c2 2c1 প্লাস c2, লেফট হ্যান্ড সাইড কি ছিল ডেল্টা e, এটা পড়ে থাকছে দেখো v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার মাইনাস 2v1 v2, দেখে নাও, তাহলে পড়ে থাকছে c1 c2 2c1 প্লাস c2 ইনটু v1 মাইনাস v2। কি পেলাম রাইট হ্যান্ড সাইডে, C1 C2 cannot be negative, capacity কোনোদিন নেগেটিভ হয় না, this is a square term so it is also positive, তাহলে আমি লিখতে পারি ডেল্টা E greater than 0, তাহলে E1 minus E2 greater than 0, তাহলে আমার পুরো থাকছে E1 greater than 0, so there is some loss of energy, মানে এই প্রক্রিয়াতে তোমার শক্তির ক্ষয় হচ্ছে, শক্তির লস হচ্ছে, যাচ্ছে কোথায়, যখনই তুমি তার দিয়ে জয়েন করবে দেয়ার উইল বি সাম স্পার্কিং, তড়িৎ শক্তি, তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হবে, আর কিছু পরিমাণ তারটাতে তাপ শক্তি উৎপন্ন হবে, তাহলে যে পরিমাণ লস অফ এনার্জি হবে সেটা তাপ শক্তি আর স্ফুলিঙ্গজনিত যেটা শক্তি আলোক শক্তি সেই শক্তিতে নষ্ট হবে।